আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2016 কোপা আমেরিকা শতবর্ষী কোপা আমেরিকাতে লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করলেন এবং টাই ব্রেকারে আর্জেন্টিনা চিলির কাছে হেরে গেল, যেটা ছিল 2014 সালের ওয়ার্ল্ড কাপ, 2015 সালের কোপা এবং 2016 সালের শতবর্ষী কোপা। পরপর তিনটি ফাইনাল লস, 3 বছরে, পরপর 3 বছরে তিনটি ফাইনাল লস। এবং লিওনেল মেসি ওই ফাইনালটি হেরে অপশন নিয়ে নিলেন, আর্জেন্টিনার জার্সিতে তিনি আর খেলবেন না। তখন কেউ যদি আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিত, একটা অদূর ভবিষ্যতের একটা উপন্যাস বা সিনেমার কাহিনী হিসাবে, যেখানে বলা হবে লিওনেল মেসি 2026 পর্যন্ত খেলবেন এবং 2 বিশ্বকাপ মিলে তিনি 15টির মতো গোল করবেন, তখন আপনি তাকে কি বলতেন? আপনি মনে হয় সেই স্ক্রিপ্ট রাইটারকে বলতেন যে ভাই, এত বাস্তবতা বিবর্জিত কিছু লিখতে তো বলা হয় নাই, রূপকথার কাহিনী লিখতে বলা হয় নাই, আপনি একটা বাস্তবতা সমৃদ্ধ কিছু একটা লিখে আনেন। এরপরে 2016 সালে মেসি রিটায়ারমেন্ট থেকে ফিরে আসলেন। তারপরে 2018 সালের ওয়ার্ল্ড কাপ খেললেন, যেটা আর্জেন্টিনার জন্য একটা ব্যর্থ মিশন ছিল। সেই বিশ্বকাপের পরে মেসি আবার অবসর গ্রহণ করলেন, তিনি আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। তারপরে যদি কেউ আবার আপনাকে একটা স্ক্রিপ্ট দেখাতো যেখানে বলা হবে যে মেসি 2022 বিশ্বকাপ জিতবেন এবং 2026 বিশ্বকাপে তিনি খেলবেন এবং দলকে ফাইনালে নিয়ে যাবেন, এবং তিনি ফাইনাল পর্যন্ত গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের রেসে পুরোপুরি ভালো মতোই ছিলেন, ভালো মতোই থাকবেন, ফাইনালের রেজাল্ট কি সেটা ডিসরিগার্ড করেই একবার ভাবুন, এরকম একটা স্ক্রিপ্ট লেখা হলো 2018 সালে নিজেকে নিয়ে গিয়ে আপনি চিন্তা করে দেখেন, এই স্ক্রিপ্ট দিলে আপনি কি বলতেন? আপনি বলতেন ভাই কি খেয়ে এই স্ক্রিপ্ট লেখছেন, মানে মাথাটা ঠিক করেন, মাথাটা পরিষ্কার করে তারপরে কিছু লিখেন। এবং যখন এই মার্চে আর্জেন্টিনা এবং স্পেনের একটা ফিনালিসিমা হওয়ার কথা ছিল, সেটা উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে ম্যাচটা কাতারে অনুষ্ঠিত হয়নি, এবং পরবর্তীতে এটা নিয়ে ভেন্যু নিয়ে দুই পক্ষের কোনো মতৈক্য না আসায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে যায়। তখন যদি কেউ বলতো যে 3 মাস পরে, 4 মাস পরে ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই দুটি তো মুখোমুখি হবে, তখন আপনার কাছে কি মনে হতো? দর্শক, এগুলো এর জন্যই বলছি যে আসলে রিয়েলিটি ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আপনি যা কল্পনা করবেন না, অনেক সময় বাস্তবতায় এর চেয়ে অদ্ভুত কাহিনী আপনার সামনে চলে আসে। যেমন এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেনের দেখা হওয়াটা, আপনাকে যে চিত্রনাট্য বললাম, চিত্রনাট্য এমনিতে যতটুকু বললাম তার সেটাই ওই সময়কার জন্য আসলে অবিশ্বাস্য ছিল। এর মধ্যে যদি বলা হতো যে লিওনেল মেসি একটা ব্যাটন ট্রান্সফারের মতো একটা তার জীবনের শেষ ম্যাচ খেলবেন এবং সেই ব্যাটন ট্রান্সফারটা তিনি করে দিয়ে যাবেন স্পেনের লামিন ইয়ামালকে। ব্যাটন ট্রান্সফার বলতে আমি বলছি মহাতারকার একটা ব্যাটন ট্রান্সফার বলতে পারেন, যে একটা যুগ শেষ হচ্ছে, নতুন যুগের সবচেয়ে বড় তারকা লামিন ইয়ামালকেই মনে করা হয়, সেই লামিন ইয়ামালের হাতে ব্যাটন ট্রান্সফার। এই লামিন ইয়ামালকে 20 বছর আগে 2007 সালে লিওনেল মেসি লামিন ইয়ামালকে 5 বছর বয়স অবস্থায় একটা ফটোশুটের পার্ট হিসাবে বাথটাবে গোসল করিয়েছিলেন। সেই শিশুটি, স্পেনের সেই শিশুটি লা মেসিয়া, মানে বার্সেলোনার একাডেমিতে যেখানে লিওনেল মেসিও খেলা শিখেছেন, সেই লা মেসিয়া পার্ট হয়ে বার্সেলোনার মূল দলের হয়ে স্পেনের আশা ভরসা হয়ে এখন মাঠ কাঁপাচ্ছে সেই লামিন ইয়ামাল, যে মেসির উত্তরসূরি হিসাবে বিশ্ব ফুটবলে এখন ফুটপ্রিন্ট রাখছে। চিন্তা করুন তো, এই ধরনের স্ক্রিপ্ট এক মানে বিধাতার কাছ থেকেই, সৃষ্টিকর্তার কাছ থেকেই
মানে এমন স্ক্রিপ্ট আসা সম্ভব, যেগুলো মানুষ কল্পনা করেও আসলে ভাবতে পারে না। এই বিশ্বকাপ ফাইনাল আসলে এটার প্রিভিউ হিসাবে, এটা ট্যাকটিক্যাল আলোচনায় যদি যান, কত রকমের আলোচনার বিষয় আসতে পারে। যেমন মেসিকে আটকাবেন কি, কুকুরেয়া না ফেবিয়ান রুই, বা লামিন ইয়ামালকে আটকানোর দায়িত্ব তালিয়াফিকো, তিনি কি কৌশল অবলম্বন করবেন, রড্রির পিছনে কে থাকবেন, ডিপল না প্যারেদেস, এবং তারা কি কৌশল অবলম্বন করবেন। আর্জেন্টিনা যদি টাইম ব্রেকারে যায় তাহলে শর্ট সিকোয়েন্স কেমন হতে পারে, এরকমের আরো অনেক ভাবনার বিষয় আছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই যে একটা ঐশ্বরিক একটা স্ক্রিপ্ট, যেটা এই বিশ্বকাপ ফাইনালে এসে শেষ হচ্ছে আগামীকাল রাতে, বিগত রাতে, সেই স্ক্রিপ্টের মধুরের সময় পয়েন্ট কার হাতে হবে, মেসির হাতে না লামিন ইয়ামাল বা রড্রির হাতে? শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার পায়ে উঠবে, গোল্ডেন বুট কার হাতে উঠবে, গোল্ডেন বল কার হাতে উঠবে, এই ধরনের অনেক অনিশ্চয়তা সামনে। কিন্তু ফুটবল যে স্ক্রিপ্টটা লিখে রেখেছে কালকের জন্য, নিশ্চয়ই স্মরণীয় কিছুই হবে। সেটা আর্জেন্টিনা জয়ের মাধ্যমে হতে পারে, আর্জেন্টিনা পরাজয়ের মাধ্যমেও হতে পারে, আর কিছু একটা তো থাকবেই স্মরণীয় হয়ে থাকার মতো। এই বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো অনেক কাহিনী আমি অনেকবারই বলেছি। কঙ্গোর প্রতীকী একজন সমর্থককে আসতে না দেওয়া, হাইতির জার্সি থেকে একটা প্রতীক মুছে দেওয়া, ইরানকে নিয়ে যা হলো সেটা তো লজ্জাজনক রীতিমতো। সোমালিয়ার একজন রেফারিকে আসতে না দেওয়া, আমেরিকার একজন প্লেয়ার লাল কার্ড পেল এবং প্রেসিডেন্টের ফোনের কারণে লাল কার্ড বাতিল হওয়া, এই ধরনের এই ভুলে যাওয়ার মতো একটা ওয়ার্ল্ড কাপে একটা সুবাতাস হয়ে আসলো আর্জেন্টিনার যে ব্র্যান্ডের ফুটবল খেললো। অনেকেই বলে রানার্স আপ দলকে কেউ মনে রাখে না, সবাই শুধু চ্যাম্পিয়ন দলকেই মনে রাখে। কিন্তু আমি মনে করি আর্জেন্টিনা এমন একটি দল যারা রানার্স আপ হলেও মানুষ মনে রাখে। 1990 সালের ওয়ার্ল্ড কাপ যারা দেখেছেন তারা আর্জেন্টিনাকে কি মনে রাখেননি? ম্যারাডোনার কান্নাকে কি মনে রাখেননি? আর্জেন্টিনা খুব ভালো খেলে ফাইনালে ওঠেনি, কিন্তু ফাইনালে তাদেরকে যেভাবে হারানো হয়েছিল সেটা তো মানে ভোলার মতো কোনো কিছু ছিল না। 2014 ফাইনাল দেখেন, 2014-তে আর্জেন্টিনা রানার্স আপ হলো, কিন্তু লিওনেল মেসি গোল্ডেন বলটা হাতে নিয়ে যাওয়ার সময় ট্রফির পাশ দিয়ে যে করুণ চোখে তাকিয়েছিলেন, সেটাকে মানুষ মনে রাখেনি। আর্জেন্টিনাকে মনে না রাখুক, মেসির সেই তাকানোটা তো মনে রেখেছে। আর্জেন্টিনা দলটার আসলে অরাটাই সেরকম। এবার বিশ্বকাপে অলরেডি তারা যা করেছে, যে ব্র্যান্ডের ফুটবলটা খেলেছে, এটা বিশ্ব ফুটবলের ইতিহাসে অনেক বছর ধরে এই ফুটবলকে একটা কাল্ট আলোচনার বিষয় হিসাবে, কাল্ট বস্তু হিসাবেই, কাল্ট ইস্যু হিসাবেই আসবে। সবাই এই আর্জেন্টিনার এই ব্র্যান্ডের ফুটবলকে রেফার করবে। কাল আর্জেন্টিনার কপালে কি আছে জানি না, বা স্পেনের কপালে কি আছে জানি না। আর্জেন্টিনার সমর্থক হিসাবে আসলে এই এই আলোচনায় ওয়ার্ল্ড কাপ প্রিভিউ যে আর্জেন্টিনা বায়াসটাই বেশি রিফ্লেক্টেড হবে। কাল আর্জেন্টিনা যা করে গেছে, মেসি যা করেছে, মেসির আসলে আর কিছুই দরকার নেই। মেসি অলরেডি গোট বিতর্ক বলেন আর সময়ের সেরা বলেন, কোনো বিতর্কের শেষ পর্যন্ত আর কিছু আসলে বাকি রাখেনি। আর ফুটবলও অলরেডি ফুটবল তার মেসির কাছে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। ফুটবল ক্যান রিডেম ইটসেলফ, অ্যান্ড দ্যাট ইট হ্যাজ ডান ইন 2022। 2026 এটা বাড়তি কিছু নিয়ে এসেছে আসলে। এবং আমার মনে হয় ফুটবল এই যুগের দর্শকদের একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই 2026 এসেছে, যে তোমরা লাকি জেনারেশন, তোমরা দেখেছো গ্রেটেস্ট প্লেয়ার, গ্রেটেস্ট অফ অল টাইমকে, এবং বি হ্যাপি উইথ ইট। সেটা সেটা
পরিণতি আসলে কালকের ফাইনালের পরিণতির উপর কোনো অংশেই নির্ভরশীল নয়, সেটা একটা স্বাধীন ঘটনা। ফাইনালের প্রিভিউ হিসাবে কিছু একটা বলতে হয়, এজন্য বললাম কালকে আসলে ট্যাকটিক্যাল ব্যাটল আর খেলোয়াড়দের মানে এক্সিকিউশন এগুলোর চেয়ে মুখ্য হয়ে উঠবে আর্জেন্টিনা দলটা কতটা হৃদয় দিয়ে খেলে। আর্জেন্টিনা হৃদয় দিয়ে খেললে কি হয় সেটা 2022-এ দেখা গেছে এবং এই বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত দেখা গেছে। আর্জেন্টিনার হৃদয়ে যদি জয়ে বাসনাটা থাকে, অবশ্যই কাল আর্জেন্টিনাই জয়ী দল হিসাবে বিশ্বকাপ হাতে নিবে এবং মেসির কেরিয়ারে এবং আর্জেন্টিনার সমর্থকদের দর্শক হিসাবে তাদের ক্যারিয়ারের মধুরতম একটা কি বলে মধুরতম একটা মুহূর্তের অবতারণা হবে, সেই কামনাই থাকলো। এবং আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা, মেসিকে শুভেচ্ছা, স্পেন দলকে অবশ্যই শুভেচ্ছা। এবং আজ রাতে একটা অপ্রয়োজনীয়, অনেকে বলে অপ্রয়োজনীয় ম্যাচ, যেটা হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি সেটাকে অপ্রয়োজনীয় আমি মনে করি না, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আসলে যে দল সেমিফাইনাল পর্যন্ত এসেছে, সেমিফাইনালে পরাজিত হলেও সেই দলের কেউ যদি গোল্ডেন বুটের রেসে থাকে, তার জন্য হলেও অন্তত এই ম্যাচটা গুরুত্বপূর্ণ এবং সেই দলের খেলোয়াড়রা এই ম্যাচটাকে গুরুত্ব দিয়ে খেলবেন। আশা করি ম্যাচটা আপনারা উপভোগ করতে পারেন। আমার মনে হয়, আশা করি প্রাণবন্ত ম্যাচই হবে। 2018 সাল থেকে শুরু করে আসলে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা উপভোগ্যই হচ্ছে আমি মনে করি। 2018-তে খেলেছিল বেলজিয়াম এবং ইংল্যান্ড এবং 2022-এ খেলেছিল ক্রোয়েশিয়া এবং মরক্কো, এবং দুটো ম্যাচই উপভোগ্য হয়েছিল। আমরা ফাইনাল অফ দ্য লুজার্স বলুন আর যাই বলুন, ম্যাচটা উপভোগ্যই হবে। সেই ম্যাচের যে জয়ী হোক, ফ্রান্স এবং ইংল্যান্ড উভয়কেই শুভকামনা, শুভেচ্ছা। ডেশমসের জন্য শুভকামনা এবং অভিনন্দন জিনেদিন জিদানকে ফ্রান্স দলে নতুনভাবে দায়িত্বে আসার কারণে। এপিসোডটি ভালো লাগলে আপনারা আপনাদের ফিডব্যাক জানাতে পারেন, লাইক এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ম্যাচের প্রেডিকশন। আমি আর প্রেডিকশন দিলাম না, এই ম্যাচের আসলে একটা ঐশ্বরিক স্ক্রিপ্ট রাইটিংয়ের সমাপ্তি, যেটাই হোক আমরা খুশি থাকবো দর্শক হিসাবে। আমি এর জন্য কোনো প্রেডিকশন আর দিচ্ছি না। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন এবং ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।